বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ তুলেছেন। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি সহ নানা অভিযোগের তীর ছুড়ছেন তাদের বিরুদ্ধে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি। এদেশের গণমানুষ বিরোধী, এদেশের গত ৮ মাসের দুর্নীতি বিগত ১৬ বছরকেও হার মানিয়েছে। ক্ষমতার আসন বড়ই অদ্ভুত। অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ কি না করে, হত্যা, গুম, খুন, আরো কত কি। গত ৮ মাসে ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে অতিষ্ঠ জনজীবন। এতদিন সংবাদ গণমাধ্যম চুপ থাকলেও এবার সময় এসেছে সকল তথ্য ফাঁস করার। একের পর এক ফাঁস হচ্ছে উপদেষ্টা সমন্বয়কদের দুর্নীতি অপকর্ম। নবগঠিত রাজনৈতিক দলের দুর্নীতি ফাঁস হওয়ায় তা দামাচাপা দিতে সমন্বয়করা সাজায় নাটক। হাসানাত আব্দুল্লার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিরীহ মানুষ। সূত্র বলছে, উক্ত ঘটনাটি পরিকল্পিতভাবে সাজিয়েছে হাসানাত। বড় বড় পয়সাওয়ালাগুলো বাইচা বাইচা আমলিক সাজায় মামলা দিতেছে, দিয়া মনে করেন ওই থাইচিতে সে বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে তারা বসে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে। প্রিয় দর্শক, দেশের বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। কে বা কারা এই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে তা কিন্তু প্রমাণ সহকারে আমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। আমরা অনেক বীর মহাপুরুষের নাম ইতিহাসে পড়ি, শেখ মুজিব, অমুক তমুক, কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো একজন কিংবদন্তিকে আমরা চোখের সামনে দেখছি। আমাদের ছোট ভাই, আমাদের ২৪-এর গণবিপ্লবে যে হাসনাত আব্দুল্লাহর অসামান্য অবদান, তার যে সাহসিকতা, তার যে আবশ্যিক নেতৃত্ব, জীবনের ঝুঁকি নিয়ে নিশ্চিত শহীদ এটা জেনেও সেই রাস্তায় গিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এখন আমরা মুক্ত পরিবেশে বাংলাদেশে বাস করছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন? নেপথ্যে কারা থাকতে পারে? দর্শক, সর্বশেষ আপনারা জেনে গিয়েছেন হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। এই নিউজ শারজিস আলম সহ এনসিপির নেতারা ফেসবুক পোস্ট দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এটা নিয়ে গণমাধ্যমে তোলপাড় তৈরি হয়ে গিয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে। তো এই হামলার নেপথ্যে কারা থাকতে পারে? শুধু এবার না, হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করা হয়েছে। কেন টার্গেট করা হয়েছে এবং সামনে এই ধরনের হামলা করা হবে, আমি আসছি সেদিকে। কিন্তু আমি লক্ষ্য করলাম হাসনাত আব্দুল্লাহ শিবিরের বা জামাতের কেউ নন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে শিবির খুব দ্রুত গতিতে রেসপন্স করেছে। যেমন শারজিস আলম সবার আগে সম্ভবত ফেসবুক পোস্ট করেছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, যে যেখানে আছেন চলে আসুন। সেখানে শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা, তিনি মন্তব্য করেছেন, লোকেশন দাও, হোয়াট ডাজ ইট মিন। এবং এই কমেন্টে শারজিস আলম খুব দ্রুত লোকেশন দিয়েছে। ইট মিনস যে শিবির তার জনশক্তিদের সেখানে পাঠিয়ে দিয়েছে হাসনাতকে রক্ষা করতে, দ্রুত অ্যাকশন নিয়েছে এবং গিয়েছে। আমি যতদূর জানতে পেরেছি শিবিরের ছেলেরা সেখানে দ্রুত চলে গিয়েছে। দর্শক, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, শিবির আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ করেছে। তো আপনি বুঝুন যে হাসনাতের প্রতি জামাতের, শিবিরের কি ইমোশন, কতটা সিরিয়াস। হাসনাত ২৪-এর গণবিপ্লবের নায়ক, সে দলেরই হোক, যে দলেরই হোক না কেন, হাসনাতকে রক্ষা করতে হবে, হাসনাতের উপর হামলাকারীদের রুখে দিতে হবে, এটা জামাত মনে করে, শিবির মনে করে। এ কারণে দ্রুত হাসনাতকে রক্ষা করতে জামাত শিবির দৌড়ে যায়, আনুষ্ঠানিক প্রতিবাদ করে। দর্শক, আমিরে জামাত নিজে ফেসবুক পোস্ট দিয়ে এটার প্রতিবাদ করেছেন। আপনি চিন্তা করেন, ডাক্তার শফিকুর রহমানের মতো একজন নেতা, যিনি এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় দল কিংবা দ্বিতীয় বৃহত্তম দলের নেতা, বিএনপির কেউ এই বিষয়ে কথা বলেছে কিংবা বলবে না? তারা তো মনে মনে খুশি। তো এটা একটা সন্দেহের বিষয়, এটা একটা পয়েন্ট টু বি নোটেড যে বিএনপির লোকজন খুশি কেন। দর্শক, আমিরে জামাত লিখেছেন ফেসবুকে, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহ এর উপরে যে বা যারা হামলা করছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠ হয়ে কখনো হামলা করে থামানো যায় না। জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা,
তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়, নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যকলাপ। তা আমিরের জামাত এই বিষয়টা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন, মানে আমিরের জামাত এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ তার সহযোগীদের উপর হামলার নিন্দা প্রতিবাদ জানায়, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ইনস্ট্যান্ট প্রতিবাদ গণমাধ্যমে পাঠিয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযোগী, তাদের কারো ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এর মানে হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় শিবির হাসনাত আব্দুল্লাহর পাশে ছিল এবং থাকবে, প্রয়োজনে রাজপথে নামবে। ৩৭ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফেসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা গণমাধ্যমে পাঠিয়েছে শিবির। তো দর্শক, দেখলেন যে হাসনাতের স্পটে, হামলার স্পটে যাওয়ার লোকেশন খোঁজা এবং সেখানে যাওয়া, এরপরে খুব দ্রুত গতিতে জামায়াতের একবার সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এবং শিবিরের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এরকম প্রতিবাদ, এটা প্রমাণ করে যে হাসনাত আব্দুল্লাহর প্রতি জামাত শিবিরের কমিটমেন্ট কতটা স্ট্রং। নাইস। এটাই হচ্ছে আমাদের বিপ্লব পরবর্তী রাজনীতি। কোনো বিপ্লবীকে কেউ খেয়ে ফেলতে চাইলে সব বিপ্লবীরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, রক্ষা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন, জামাত বা শিবিরের কারো উপর যদি হামলা করা হয়, তাহলে কি এনসিপি বা অন্য সবাই এভাবে জেগে উঠবে? জেগে ওঠা উচিত। এখন দর্শক, কারাই হামলা করতে পারে? আমি প্রথমে সন্দেহ করব যেটা আওয়ামী লীগের কাজ হতে পারে, কারণ বিএনপিকে তো ম্যানেজ করে ফেলেছে, এমনকি জামাতকেও ম্যানেজ করে ফেলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত বিএনপি কিছু বলে না। এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, সেটা ওই এনসিপি হাসনাত আব্দুল্লাহদের কারণে হতে হবে। হেফাজতের সমাবেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন, এই হাসনাত আব্দুল্লাহরা আলাদা সমাবেশ করেন। আবার সেনাপ্রধান অনেককে ম্যানেজ করতে পারেন, যেমন শারজিসকে অনেকটা ম্যানেজ করেছিলেন, বা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টে অনেককেই ম্যানেজ করে ফেলেছেন, কিন্তু হাসনাতকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। কারণ হাসনাত আব্দুল্লাহকে ম্যানেজ করা যাচ্ছে না মানে এনসিপিকেও ম্যানেজ করা যাবে না। হাসনাতদের কারণে এনসিপিকে ম্যানেজ করতে পারবে না। এর মানে এই হাসনাতদের কারণে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া লাগতে পারে। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় যেহেতু কেউই নিষিদ্ধ চায় না ইন রিয়ালিটি, তো প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিকতায় বিশ্বাসী, তিনি নিষিদ্ধ করতে চাইবেন না। তো এই জন্যে হাসনাত আব্দুল্লাহদের যে অনর অবস্থান, এই কারণে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সবার মতামত উপেক্ষা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, লাগতে পারে। তা আওয়ামী লীগ বাঁচার জন্য এই হাসনাত আব্দুল্লাহদের উপর হামলা করে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে হত্যা করার বা টার্গেট কিলিং এর দিকে যেতে পারে। এখানে আওয়ামী লীগ এরা জড়িত থাকতে পারে, এটা প্রথম সন্দেহ। দ্বিতীয় হচ্ছে বিএনপিকেও সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না, কারণ বিএনপি এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। তারা দ্রুত নির্বাচন আদায় করতে, ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা নিজেরা নিজেদেরকে হত্যা করছে। সেখানে হাসনাত আব্দুল্লাহদের প্রতি বিএনপির চাঁদাবাজরা খুব ক্ষিপ্ত। গাজীপুরে মারাত্মক অ্যামাউন্টের চাঁদাবাজি হয়, তো এটার বিরুদ্ধেও হাসনাতদের উপর অনেক রাগ ক্ষোভ বিএনপির লোকজন রয়েছে। অতএব তাদেরকে সন্দেহের চোখে রাখতে হবে। এখন সিসিটিভি ফুটেজের যুগ, এটা খুঁজে বের করা সম্ভব আমি মনে করি। তো দর্শক, এখানে ওই আওয়ামী পুলিশরা, সাবেক ওসি, একজন ওসি আলমগীর, তিনি মন্তব্য করেছেন পুলিশ পৌঁছাবে কি করে, মানে হাসনাতকে রক্ষা করতে পুলিশ পৌঁছায় নাই, পুলিশ পৌঁছাবে কি করে? পুলিশকে তো তোরা হত্যা করে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল, এখন দেখো পুলিশ কাজে লাগে কিনা। এর মানে এই আওয়ামী লেসপেন্সাররা এই হামলায় খুশি, এরা জড়িত থাকতে পারে। হামলাকারীদেরকে চিহ্নিত করে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে হাসনাতদের রক্ষা করতে। হাসনাতরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমাদের বিপ্লব বাঁচবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির একজন শীর্ষ রাজনৈতিক নেতা, যিনি এই মুহূর্তে দলের অতি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তার একটি শব্দ, ইংরেজি শব্দ, রিকনসিলিয়েশন। বিএনপি এই রাজনীতিতে, বাংলাদেশের যে চলমান রাজনীতি, সেখানে তারা রিকনসিলিয়েশন চাচ্ছে। এখন এই রিকনসিলিয়েশনটা কি? এটি বহুমাত্রিক। সেটি হলো সকলের সঙ্গে সমঝোতা করে, কাউকে কাউকে ছাড় দিয়ে, এই সমাজে যে মানুষের রাজনৈতিক উইল ফোর্স রয়েছে, আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সেই আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতিতে একটি সমঝোতামূলক নীতি আনা, একটি ব্যালেন্স, ভারসাম্য আনা, কাউকে কাউকে ছাড় দেওয়া এবং রাজনীতিতে কাউকে
কাউকে পুনর্বাসন করা, এই টোটাল যে কর্মকাণ্ডগুলোকে রিকনসিলিয়েশন বলা হয়। এখন বাংলাদেশের যে রাজনীতিতে রিকনসিলিয়েশন বলতে এই মুহূর্তে কি বোঝায়? সঙ্গত কারণেই পরাজিত শক্তি। এখানে আওয়ামী লীগকে বোঝাবে, ওয়ার্কার্স পার্টিকে বোঝাবে, রাশেদ খান মেনন সাহেবের, হাসানুল্লাহ কিনু সাহেবের যে পার্টি সেটাকে বোঝাবে জাসদ, জাতীয় পার্টিকে বোঝাবে অর্থাৎ আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী সংগঠনগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের যে বন্ধু প্রতিম যে সংগঠনগুলো ছিল, সবাইকে নিয়ে একত্রে রাজনীতি করে এরপরে জনগণের উপরে ভোটের ময়দানে সিদ্ধান্ত নেয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বিএনপি শুরু করতে চাচ্ছে। দ্বিতীয়ত হলো যে অতীতের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোকে প্রাইমা ফেসি, ইংরেজিতে একটা শব্দ আছে, এই প্রাইমা ফেসি ধরে আর এটাকে প্রিজুডিস বানিয়ে, এটাকে প্রিয়াম্বেল বানিয়ে, সংবিধানের ভাষা আছে প্রিজুডিস, ম্যালিস, প্রিজুডিস এবং ম্যালিস, এই দুটো হলো ক্রিমিনোলজির ভাষা। অর্থাৎ আপনি কারোর সঙ্গে একটা সমঝোতায় আসতেছেন কিন্তু আপনার মনের মধ্যে একটা বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, ম্যালিস এবং প্রিজুডিস। অথবা আপনি একটা পূর্ব শর্ত দিয়ে যা কিছুই করেন না কেন তাল গাছটি আমার, কিংবা আপনি সব কিছুর উপর একটা জিনিস বসিয়ে দিলেন যে এটার ভিত্তিতে সব কিছু হবে, সংবিধানের যেমন একটা প্রিয়াম্বেল থাকে এরকম একটা পূর্ব শর্ত, সেই পূর্ব শর্ত দিয়ে আলোচনা, ঠিক ওই রকম না। রিকনসিলিয়েশনে এই কথাটা থাকে না। সেখানে একটা খোলা মন নিয়ে, একটা উদার মন নিয়ে সকল পক্ষ বসেন এবং একটি বৃহত্তর স্বার্থে দেশের কল্যাণ, জাতির কল্যাণ এবং মানব কল্যাণে কী করে কাজ করা যায়, এই বিষয়গুলোকে সাধারণত রিকনসিলিয়েশন বলা হয়। অতীতে বহুবার বহু জাতিগোষ্ঠী মানে এরকম রিকনসিলিয়েশন করেছে। যেমন আয়ামে জাহিলিয়াতের সময় 100 বছরের একটা যুদ্ধ চলছিল। আরবের গোত্ররা মক্কা, ইয়ামেন, যেটিকে এখন হেজাজ বলা হয়, সেই হেজাজের যত জাতিগোষ্ঠী রয়েছে, তো এর মধ্যে নজদ এবং হেজাজ, মানে নজদ হলো এখন যে সৌদি আরবের রাজধানী রিয়াদ, ওইটা আলাদা এলাকা, ওইটাকে বলা হয় উত্তর আরব। আর দক্ষিণ আরব যেটাকে হেজাজ বলা হয়, অর্থাৎ মক্কা, মদিনা, ইয়ামেন, তায়েফ, তো এই এলাকাকে বলা হয় নজদ। তো এই নজদের একটা বিশাল এলাকা, সেই নজদের একটা না, এই এলাকাকে বলা হয় যাকে বলা হয় নজদ উত্তর আর দক্ষিণ আরব আর কি হেজাজ বলা হয়। এই এলাকাকে মানে দক্ষিণ আরবকে বলা হয় হেজাজ, যার মধ্যে মক্কা, মদিনা, তায়েফ এবং ইয়ামেন। আর নজদ বলা হয় উত্তর আরব। ঠিক আছে, এখন এই যে হেজাজের জাতি, গোষ্ঠী, বর্ণ, সম্প্রদায় 100 বছর ধরে যুদ্ধ করলো এবং যুদ্ধ করতে করতে তারা একটা সময় বললো যে না, আমাদের রিকনসিলিয়েশন দরকার, এবং সবাই বসে সেটা তারা করে ফেললো। এটা দীর্ঘকালীন শর্ত এবং অতীতে সব অপরাধ, খুনাখুনি, রক্তের বদলে এগুলো সব মাফ করে দিয়ে একেবারে নতুন করে একটা শান্তি তারা প্রতিষ্ঠা করলো। সেই যুগে আজ থেকে 1400 বছর আগে এরকম বহু ঘটনা, মানে আমাজনের জঙ্গলে এরকম রিকনসিলিয়েশন হয়েছে। তারপরে ভারতবর্ষে বহুবার হয়েছে। শিবাজির সঙ্গে যাকে বলা হয় আওরঙ্গজেবের রিকনসিলিয়েশনটা হয়েছে, মারাঠাদের সঙ্গে হয়েছে, শিখদের সঙ্গে হয়েছে, ব্রিটিশদের, তারপরে যাকে বলা হয় শেরশাহের সঙ্গে হয়েছে, মুঘলদের। এরকম মানে সময়ের প্রয়োজনে এগুলো হয়। আর একেবারে সাম্প্রতিক সময়ে দুনিয়া কাঁপানো যে রিকনসিলিয়েশন যেটা, সেটা দক্ষিণ আফ্রিকাতে হয়েছে, যেটা এখনো পর্যন্ত চলমান। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এবং দেশমন্ড টুটু, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায় এবং জুলু সম্প্রদায়, তাদের মধ্যে, অর্থাৎ কালো মানুষ এবং সাদাদের মধ্যে বন্ধন করার জন্য তখন আপনারা জানেন যে তখন পিটার বোথার সরকার ছিল এবং ডি ক্লার্ক ছিলেন প্রেসিডেন্ট। তো পিটার বোথা এবং ডি ক্লার্ক
দুজনই বর্ণবাদী শাসক ছিলেন এবং তাদের পিছনে খ্রিস্টান শক্তিকে যারা রিপ্রেজেন্ট করতেন, তো তাদের মধ্যে একজন পাদ্রী ছিলেন, খ্রিস্টান পাদ্রী, যদিও তিনি কালো, দেশমন্ড টুটু। তো তিনি এই মানে যাকে বলা হয় নেলসন ম্যান্ডেলা এবং এএনসি অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে কংগ্রেস এবং ডি ক্লার্কের সরকার এর মধ্যে একটা সমঝোতা বা রিকনসিলিয়েশন তৈরি করেছিলেন এবং তার ফলে দক্ষিণ আফ্রিকা একটা নতুন ইতিহাস তৈরি হয় এবং এজন্য নেলসন ম্যান্ডেলা এবং দেশমন্ড টুটু তাদের দুজনকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। একই ঘটনা ঘটেছিল আইজাক রাবিন এবং ইয়াসির আরাফাতের মধ্যে, কিন্তু সেটা পার্টলি এখন মাহমুদ আব্বাস মানে প্যালেস্টাইনের একটি অংশে এখনো বলবৎ আছে সেই রিকনসিলিয়েশনটা, কিন্তু হামাস সেটাকে মানেনি, বলছে যে না এটা হবে না। বিশেষ করে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে মাহমুদ আব্বাস যেভাবে ইয়াসির আরাফাতের স্ত্রীকে ম্যানেজ করে ক্ষমতাটা দখল করলেন এবং অনেকটা উদারনৈতিক একটা যাকে বলে রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করতে চাইলেন, ইসরায়েলের সাথে সামঞ্জস্য রেখে, জর্ডানের সাথে সম্পর্ক রেখে এবং মিশরের সাথে সম্পর্ক রেখে, অনেকটা লিবারেল প্রকৃতির, যেটা হামাস মেনে নিল না, যেটা হিজবুল্লাহ মেনে নিল না, ফলে তারা আলাদা হয়ে গেল। এবং জনগণ, গাজার যারা জনগণ রয়েছে অর্থাৎ পশ্চিম তীরে যারা জনগণ, তারা মাহমুদ আব্বাসের সঙ্গে রইল এবং এখন পর্যন্ত তারা ভালো আছে, কিন্তু গাজার যারা জনগণ তারা ইসমাইল হানিয়াকে সমর্থন দিল এবং গাজার সেখানে আলাদা গভর্নমেন্ট তৈরি করলো এবং তার পরিণতিতে আজকে বুঝতে পারেন। ফলে ওই সময়টিতে যে রিকনসিলিয়েশনটা হয়েছিল সেটা এখন ফিলিস্তিনের একটি অংশে এখন পর্যন্ত কার্যকর, কিন্তু বাকি অংশ সেটা হয়নি। ফলে রিকনসিলিয়েশনের ইতিহাস কিন্তু রয়েছে, সব জায়গাতে রয়েছে। এখন বাংলাদেশে এখন সেই রিকনসিলিয়েশনটার কথা বলা হচ্ছে। কেন? বিএনপি যে জিনিসটা দেখছে যে ঠিক আছে, আমরা এখন 35% বিএনপির সাপোর্ট, ঠিক সেম আওয়ামী লীগেরও 35% সাপোর্ট রয়েছে। জামাত যদি ধরেন 5 থেকে 6% জামাতের সাপোর্ট রয়েছে, তো 35, 70 আর 5, 80। বাকি যে 20% লোকজন রয়েছেন তারা মূলত এর মধ্যে বাকি 5% ছোট ছোট দলের মধ্যে, আর যাকে বলা হয় বাকি 10% আসলে কোনো দল করে না। এই গেল একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হলো যে এই যে 80% অর্থাৎ জামাতের যদি 5% ধরি বা 10%ও যদি ধরি, 5% ধরি, আর অন্যান্য ছোট ছোট দল জাসদ বা অন্যান্য দলের যেগুলো খুব একদম স্ট্রংলি দল করেন তাদের 5%, তো টোটাল এখানে 10%। বিএনপি এবং আওয়ামী লীগের হলো 35, 70%, 80% লোক। তো এরা রাজনৈতিক দল করে, কিন্তু এই 80%-এর মধ্যে অ্যাটলিস্ট 50% লোক মানে 40% লোক তারা ভোট দেওয়ার সময় নিজের বিবেককে জাগ্রত করে এবং প্রার্থীকে পছন্দ হলে ভোট দেয়। মানে তারা দল করে বিএনপি বা দল করে আওয়ামী লীগ, কিন্তু স্থানীয় যে রাজনীতির যে সমীকরণ সেই সমীকরণ অনুযায়ী তাদের দলের প্রার্থী পছন্দ না হলে তাদের পুরো পরিবারের ভোটটা সুইং করে। তাহলে কি হলো দেখুন, যে যদি একেবারে ভোট প্রতীক দেখে ভোট হয় তাহলে এখানে 40% লোক অর্থাৎ সেই যে অর্ধেক মানে 80%-এর অর্ধেক 40% লোক তারা কিন্তু প্রার্থী দেখে ভোট দিচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর একটা ঝুঁকি থাকে, ভীষণ রকম ঝুঁকি থাকে। আর বাকি 40% লোক তারা দলীয় প্রার্থীকে ভোট দিচ্ছে। তো এখানে 40% লোক দলীয় প্রার্থীকে ভোট দিচ্ছেন, আর ওদিকে যদি 40% আমরা এখানে ধরি তারা প্রার্থীকে ভোট দেয়, আর 10% রয়েছে যারা নিরপেক্ষ, তারা হয়তো ভোটই দেয় না। তো অলমোস্ট 50% রয়েছে ফ্লোটিং ভোট। একেবারে এটা হলো নর্মাল ইকুয়েশন। এরপরে যদি আপনি আরও জটিল দিকে যান, সেখানে যদি আপনি মহিলা ভোটার ধরেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাদের যে মহিলা ভোটার, সেই মহিলা ভোটারদের একটা বিরাট অংশ তারা প্রার্থীর গুণাগুণ বিচার করে, প্রার্থীর চেহারা সুরত বিচার করে, এবং মহিলা ভোটারদের মধ্যে যারা তরুণ তারা প্রার্থীর মধ্যে ম্যানশিপ দেখে,
যারা প্রবীণা তারা তার মধ্যে একটা ছেলে, মানে নিজের ছেলে সন্তান সুলভ একটা আকুতি তার কাছে চায়। অর্থাৎ মহিলা ভোটার যারা রয়েছেন সেটা যে দলেরই হোক না কেন, অর্থাৎ 80% যারা একেবারে দল করেন অন্ধ, এই মহিলা ভোটারদের অলমোস্ট অর্ধেক তারা সুইং করে, আলাদা সুইং করে। আচ্ছা, এরপরে যারা নতুন ভোটার হয়েছেন, এই নতুন ভোটার সম্পর্কে কিছুই বলা যায় না। এই নতুন ভোটার 100% তারা সুইং করবে স্থানকাল পাত্র ভেদে। ফলে বিএনপির যে 35% বা জামাতের যে 5% to 6%, অথবা আওয়ামী লীগের 35%, এখন এর মধ্যে যে সুইং করছে, নারী ভোটার সুইং করছে, নতুন ভোটাররা সুইং করছে, আর ওই যে অর্ধেক ভোটার যারা খুব কনজারভেটিভ না প্রার্থী দেখে, সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর হাতে মানে নির্ভর করার মতো আওয়ামী লীগের হাতে 10% ভোটও নেই, বিএনপির হাতে 10% ভোটও নেই, আর জামাতের হাতে সেই যাকে বলা হয় জামাতের যে ভোট, সেই ভোট যদি 5% ধরে তাহলে 1% ভোটও জামাতের হাতে নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন এই যে গত 8 মাসে আমরা যা কিছু দেখছি সব কিছু এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ একটা মৌচাক, সেই চাকটা খসে পড়েছে এবং মৌ নিয়ে গেছে, চাকও নিয়ে গেছে। এখন এই যে একটা মৌচাকে যে 10 লাখ মৌমাছি থাকে, সেই মৌমাছি এখন কি করছে? উড়ে বেড়াচ্ছে। এখন তারা উড়ে বেড়াচ্ছে রানীকে কেন্দ্র করে। রানীর একটা রয়্যাল জেলি থাকে, সে রয়্যাল জেলির যে সুগন্ধ ওটাকে অনুভব করে এই 10 লাখ মাছি ঘুরে বেড়াচ্ছে এবং রানীর হুকুমে তারা আবার একটা নতুন রিকনসিলিয়েশন করছে, নতুন একটা চাক তৈরি করছে। তো মৌমাছি প্রকৃতির একটা উদাহরণ। সেই উদাহরণ থেকেই এখন এই যে রাজনীতির যে মৌচাক, সেই মৌচাকটি ভেঙে ফেলা হয়েছে। এখানের যে মধু, এটা মৌয়াল যারা আছে তারা নিয়ে গেছে এবং এই রাজনীতির লক্ষ লক্ষ নেতাকর্মী, সেই লক্ষ লক্ষ নেতাকর্মী কেবলই মাত্র দলের নামে, মানে ওখানে যেমন রানী মৌমাছি রয়েছে, সেই রানী মৌমাছির যে রয়্যাল জেলি, রাজকীয় যে জেলি সুধারস, সেটার সুগন্ধে দ্বারা আকৃষ্ট হচ্ছে। একইভাবে বাংলাদেশের যারা রাজনীতির মৌমাছি, তারা রাজনৈতিক দলগুলোর যে রয়্যাল জেলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই নামগুলি হলো তাদের রয়্যাল জেলি। এখানে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান, জয়, এরশাদ কিচ্ছু না। এখানে ওই পার্টির নামটা ব্র্যান্ডিং হয়ে গেছে। এর কারণ হলো আমরা সবাই যখন মনে করি যে একজন ব্যক্তি অপরিহার্য, ধরুন যতদিন জিয়া রহমান সাহেব ছিলেন তার বাইরে তো অন্য কোনো কথাকে কল্পনা করেনি, কিংবা যতদিন বেগম জিয়া সুস্থ ছিলেন কেউ তারেক রহমান সাহেবের কথা কল্পনা করেনি, মনে করতে যে ভবিষ্যতে আসতে পারেন, কিন্তু কল্পনা করেনি। আবার যতদিন হোসেন শহীদ সরওয়ার্দী ছিলেন বা ভাসানী যখন ছিলেন দলের প্রধান, কেউ কল্পনা করেনি হোসেন শহীদ সরওয়ার্দী আসবেন। হোসেন শহীদ সরওয়ার্দী জমানা পর্যন্ত কেউ কল্পনা করেনি শেখ মুজিব আসবেন। বঙ্গবন্ধু যখন এলেন কেউ শেখ হাসিনার কথা স্বপ্নেও কল্পনা করেনি, কল্পনাই করেনি। হয়তো বিকল্পভাবে চিন্তা করতে যে বড় জোর শেখ মনি আসতে পারে 75 পর্যন্ত। আবার এখন শেখ হাসিনার বাইরে কেউ কল্পনা করছে না, এটা যেমন স্বাভাবিক। একইভাবে যারা কল্পনা করছে না ক্ষমতায় থাকে, তারা মনে করে যে আমি ছাড়া বোধ হয় এখানে আর বিকল্প নেই। কিন্তু বাস্তবতা হলো যে পার্টির যে রয়্যাল জেলি, ওটা ব্র্যান্ডিং হয় তার নামের কারণে। কংগ্রেস, বিজেপি, কিংবা ইংল্যান্ডের যে পার্টিগুলো আছে, লেবার পার্টি, টরি পার্টি, কনজারভেটিভ পার্টি, কিংবা ধরুন আমেরিকাতে যারা আছে রিপাবলিকান, ডেমোক্র্যাট, এরকম। তো বাংলাদেশেও কিন্তু এরকম ব্র্যান্ডিং হয়ে গেছে পার্টিগুলো। এবং এখন পর্যন্ত ঘুরে ফিরে আপনি যত কিছুই বলেন না কেন, জিএম কাদেরকে যত তুচ্ছ তাচ্ছিল্য করেন না কেন, লাঙ্গল প্রতীক দিয়ে একটা ফেয়ার ইলেকশন ছেড়ে দেন, তারপর গিয়ে দেখেন রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এই সমস্ত এলাকায় কি ঘটে। জাস্ট একটা ফেয়ার ইলেকশন দিয়ে দেখেন, মানুষ ছাড়ে না,
কখনো মানে মানুষের হৃদয় এমন একটা ব্যাপার, এখানে যদি একবার কাউকে আশ্রয় দেয়, সেটা লাঙল হোক, জাতীয় পার্টি হোক, আবার ছেড়ে দেন যে এলাকাতে জামাত, যেমন রাজশাহীর চাপাবানা, নবাবগঞ্জ, এরপরে আমাদের যে সীমান্ত যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা জেলার কয়েকটি সিট, এরপরে ওই বেনাপোল এই এলাকাতে, তারপর সাতকানিয়া, চট্টগ্রামে আরও একটা দুটো সিট আছে। তো এই এলাকায় দেখেন শত কিছুর মধ্যেও কিন্তু জামাতের নামটা রয়ে গেছে, আপনি বাদ দিতে পারবেন না। পাবনাতেও আপনি আলী হাসান মুজাহিদি সাহেবের এলাকাতে গিয়ে দেখেন এখন লোকজন তার কথাই বলে, কিংবা পিরোজপুরে গিয়ে দেখেন সাইদি সাহেবের কথা সেখানে বলবে, এবং তার রিপ্রেজেন্টেশন হিসেবে তার ছেলেরা ঘোরাফেরা করছে, লোকজন তার মধ্যেই দিলওয়ার হোসেন সাইদিকে খুঁজে পাচ্ছে এবং জামাতকে একই সঙ্গে কাজ করছে। এইভাবে আসলে রাজনৈতিক দলগুলো একটা রয়্যাল জেলি ছড়ায় সব দিক থেকে। তো এই জিনিসগুলো আপনি বাদ দিতে পারবেন না। ওটাকেই বিএনপির যে নেতা তিনি রিকনসিলিয়েশন করতে চাচ্ছেন। যদি এই প্রস্তাবনাটা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেশের যারা নীতি নির্ধারণী তারা গ্রহণ করেন, এবং নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি জনগণের সামনে ওইভাবে কথাবার্তা বলতে থাকেন, তাহলে আমি মনে করি যে এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা বিরাট গর্বের। এই জাতি একবার জেগে উঠেছিল গোপালের আমলে, অর্থাৎ 100 বছর মাৎসান্যায়ের পর তারা রিকনসিলিয়েশন করেছিল গোপালের জমানাতে। গোপালকে তারা রাজা বানিয়েছিল, তখন সবাই সবিগো ভুলে গিয়েছিল। এখন যদি আবার এই সময়টিতে এসে আওয়ামী লীগের জুলুম অত্যাচার সব কিছু ভুলে গিয়ে নতুন একটা রিকনসিলিয়েশন হয়, এবং যারা অন্যায় করেছে, চুরিচামারি করেছে, টাকা পাচার করেছে, খুন খারাপি করেছে, তাদেরও বিচারটা যদি আওয়ামী লীগই স্বীকার করে নেয় যে হ্যাঁ বিচার হবে, কোনো অসুবিধে কি, অন্যায় করেছে তো অস্বীকার করার উপায় নেই, তারা তো সাধারণ ক্ষমা চায় না, বা এটা আওয়ামী লীগের লোকজনও চায় না। তো এই বিষয়গুলো লক্ষ্যমত নিয়ে যদি একটা সমঝোতা হয়, আমি মনে করি যে রাজনীতির একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, এবং এই মুহূর্তে রাজনীতির আকাশে যে কালো মেঘগুলো দেখা দিয়েছে এই কালো মেঘগুলো দূর হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে এনসিপির নেতা বর্তমান হাসনাত আবদুল্লাহর গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।